আসসালামু আলাইকুম। আজ 11 ডিসেম্বর 2024 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে ব্যর্থ হলেন ইসকনের আইনজীবী। হাসিনাকে ফেরত দেবে ভারত। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করবেন তৃণমূলের এমপি। এবার বিস্তারিত। ইসকনের বহিষ্কৃত সংগঠক ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ঢাকা থেকে আসা এক আইনজীবীর শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ওই আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় তা খারিজ করা হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করতে 3টি আবেদন জমা দেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে রবীন্দ্র ঘোষ নামে এক সুপ্রিম কোর্টের আইনজীবী 3টি দরখাস্ত দিয়েছেন, কিন্তু ওকালতনামা না থাকায় আদালত সবগুলো আবেদন বাতিল করেছেন। তিনি বলেন, ওই আইনজীবী মামলাটির শুনানি নথি উপস্থাপন এবং জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেছিলেন। তার সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না। আসামি পক্ষের ওকালতনামা এবং ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতিও ছিল না তার কাছে। তাই আদালত তার দরখাস্ত নট মেইনটেনেবল বলে নামঞ্জুর করেছেন। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত 25 নভেম্বর রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এরপর জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় 3 ঘন্টা আটকে থাকার পর এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে নগরীর লালদিঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। আইনজীবী সমিতি এই হামলার জন্য ইসকন সদস্য ও সমর্থকদের দায়ী করে আসছে। এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। গত 3 ডিসেম্বর চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত সেটা পিছিয়ে 2 জানুয়ারি ধার্য করেন। আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে ঢাকার উত্তরা এলাকায় ইসকনের এক সদস্যের ওপর হামলার যে তথ্য প্রচার করেছে সেটি মিথ্যা ও মনগড়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। বুধবার 11 ডিসেম্বর সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 10 ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকায় ইসকনের একজন সদস্যের ওপর হামলা হয়েছে মর্মে দাবি করেছে এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিন সহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। ঢাকার উত্তরা এলাকার শ্রী শ্রী রাধারমন মন্দিরের পুরোহিত কৃষ্ণপ্রিয় নিতাই দাস জানিয়েছেন, উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার ঘটনা তার জানা নেই। ঢাকার পুলিশও জানিয়েছে এই ধরনের কোনো ঘটনার খবর তারা পাননি। এতে আরও বলা হয়, ভারতীয় মিডিয়া ভুক্তভোগীর কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে, যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং সাংবাদিকতার নীতি বহির্ভূত। এই বিষয়ে বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা ঋষিকেশ গৌরাঙ্গ দাস জানিয়েছেন, উত্তরায় সম্প্রতি সংঘটিত একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি আরও জানান, পারিবারিক ঘটনায় সম্পৃক্ত যুবক ইসকন সদস্য নয়। প্রসঙ্গত, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতীয় সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর প্রকাশের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। এদিকে স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিমোর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, 12 আগস্ট থেকে 10 ডিসেম্বরের মধ্যে ভারতীয় 49টি সংবাদ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অন্তত 120টি মিথ্যা প্রতিবেদন ছড়িয়েছে। রিমোর স্ক্যানারের তথ্য মতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে গুজব ও ভুয়া খবর প্রচারে শীর্ষে রয়েছে রিপাবলিক বাংলা, হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজ তাক। গণমাধ্যমের পাশাপাশি ভারত সহ একাধিক দেশের দায়িত্বশীল ব্যক্তিরাও অপতথ্যের এই প্রবাহের প্রসারে ভূমিকা রেখেছেন। এই তালিকায় ভারতীয় জনতা পার্টির
অন্তত দুজন রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পাল, পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া, সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত সালমান মমিকা, দীর্ঘদিন ধরে ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন ও ভারতীয় গণমাধ্যম ওপি ইন্ডিয়ার সম্পাদক নূপুর শর্মার মতো ব্যক্তিত্বরা রয়েছেন। রিউমার স্ক্যানারের বিশ্লেষণ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে নিয়ে ছড়ানো অপতথ্যগুলো দেখা হয়েছে অন্তত 20 কোটি বার। এর মধ্যে একটি পোস্টই 1 কোটি বারের বেশি দেখা হয়েছে। এসব অপতথ্য গণমাধ্যমের সামাজিক প্ল্যাটফর্ম ছাপিয়ে প্রচার হয়েছে টেলিভিশন এবং প্রিন্ট সংস্করণেও। এর ফলে অগণিত মানুষের কাছে বাংলাদেশ প্রসঙ্গে ক্রমাগত ভুল তথ্য সংবলিত বার্তা গিয়েছে। এতে করে বাংলাদেশ ও ভারত এই দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে তিক্ততার সৃষ্টি হওয়া অমূলক নয়। দুই দেশের নিরাপত্তার জন্য এটি শঙ্কার কারণ হয়ে উঠতে পারে। রিউমার স্ক্যানার আশঙ্কা করছে, সামনের দিনগুলোয় অপতথ্যের প্রবাহ আরও বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান আশা প্রকাশ করে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। বুধবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। টবি ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে। আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেব। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আশা করি তারা বাংলাদেশের রুল অব লর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। আন্তর্জাতিক এই আইন বিশেষজ্ঞ বলেন, শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশে যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন শেষে রিকোয়েস্টের পর যদি ফেরত না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে। যদি প্রয়োজন হয়, সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে। বিশ্বের বিভিন্ন দেশ মৃত্যুদণ্ড থাকলে আসামিকে ফেরত দিতে চায় না। এ বিষয়ে টবি ক্যাডম্যান বলেন, বাংলাদেশের বাস্তবতাটা আলাদা। এ বিষয়টা ওইসব দেশকে বুঝতে হবে। আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না। এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন টবি ক্যাডম্যান। এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে টবি ক্যাডম্যান লেখেন, এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেওয়া বি ক্যাডম্যানের ভূমিকা হবে বলে পৃথক আরেকটি পোস্টে জানিয়েছে টবি ক্যাডম্যানের ল ফার্ম গার্নিকা 37। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন টবি ক্যাডম্যান। গত 2 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই সাক্ষাৎ হয়েছিল। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তাসনিম জারা। রাজনীতিতে পা রেখে সবার দোয়ার পাশাপাশি পরামর্শ ও সমর্থন চেয়েছেন তিনি। মঙ্গলবার তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। ডক্টর তাসনিম জারা বলেন, আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হলাম। সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। তবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তাসনিম জারা আরও বলেন, আমি জানি না আমরা কতটা সফল হতে পারব, তবে এই পরিবর্তন আনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজের ভূমিকাকে কার্যকর করতে তিনি সবার পরামর্শ সমর্থনের অনুরোধ জানিয়ে বলেন, আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন এবং ভালো কিছু করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। বিদ্যুৎ খাতে চুক্তি বাতিলের কথা বলাটা সহজ হলেও তা থেকে বের হয়ে আসাটা অনেক ব্যয়বহুল বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা বলেন, চুক্তি বাতিল অতটা সহজ নয়। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে, তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে 3 দিনব্যাপী বাংলাদেশের জ্বালানি সমৃদ্ধি 2050 নিয়ে দ্বিতীয় জ্বালানি সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন। কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত জোট বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অব ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এই সম্মেলনের আয়োজন করে। উপদেষ্টা বলেন, অনেকের বক্তব্যে আগের সরকারের কিছু চুক্তি বা প্রকল্পের কথা বলা হয়েছে, যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল। যেসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে সেগুলোর ঋণের বোঝাও টানতে হচ্ছে, বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। আবার একই সময়ে জ্বালানি রূপান্তরেরও একটা চাপ আছে। যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচে করা হয়েছে, তার দায় বহন করতে হচ্ছে। ড্যামেজ কন্ট্রোল করতেই সরকারের অনেকটা সময় লেগে যাচ্ছে। কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্কের ক্যাপাসিটি বিল্ডিং উপদেষ্টা বেনজির আহমেদ ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক ফাহমিদা হকের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিডব্লিউজিইডির সদস্য সচিব হাসান মেহেদী। এমআরটি পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারা সহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা। তবে এবার তাদের জন্য সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি আরও বলেন, প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। এরপর ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোতে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে। আইন উপদেষ্টা বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী 2-3 বছরে এ সমস্যা আর হবে না। পাসপোর্ট সমস্যার কথা উল্লেখ করে বলেন, এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন, উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে 1.5 বছর সময় ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের 2টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন শাসক তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৈরি করা হবে এই মসজিদ। মঙ্গলবার সাংবাদিকদের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, আগামী বছরে এই মসজিদ তৈরি হবে। রাজ্যের 34% মুসলমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই মসজিদে। 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় একদল উগ্র হিন্দু করসেবকের দল বাবরি মসজিদ ধ্বংস করেছিল। বিশ্বজুড়ে এর প্রবল প্রতিক্রিয়া হয়েছিল। সেই ঐতিহাসিক মসজিদের প্রতি সম্মান জানিয়েই এই মসজিদ তৈরি হবে পশ্চিমবঙ্গে বলে জানিয়েছেন বিধায়ক। তার মতে, একজন সংখ্যালঘু মানুষ হিসেবে তিনি এটা করতে চান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অবশ্য কবির বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে প্রচারে থেকেছেন। তবে তৃণমূল কংগ্রেস বিধায়কের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তৃণমূল কংগ্রেস অবশ্য এই মসজিদ তৈরির ঘোষণা থেকে দূরত্ব বজায় রেখেছে।
বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, এই ধরনের ঘোষণা আসলে রাজনৈতিক স্বার্থে মুসলিম সম্প্রদায়ের মেরুকরণের চেষ্টা। তার মতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আগুন নিয়ে খেলছে। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দাবি করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিধায়কের ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন ও বিভেদমূলক বলে অভিহিত করেন। এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়কের মসজিদ তৈরির ঘোষণার পাল্টা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মুর্শিদাবাদে একাধিক রাম মন্দির তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ বলেছেন, মুর্শিদাবাদেই আমরা অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে একাধিক রাম মন্দিরও তৈরি করব। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে আমরা জমিও পেয়ে গেছি। আগামী জানুয়ারি থেকেই কাজ শুরু হবে বলে তিনি জানান। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।